স্বাগত দীপ্ত সংবাদে, সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান চলাকালে 5 অগাস্ট রাজধানীর চানখারপুলে গুলি করে শিক্ষার্থী আনা সহ 6 জনকে হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই রায় দেবেন। আলোচিত এই মামলায় গ্রেফতার 4 আসামি হলেন শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। পলাতক আসামিরা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপি সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। এর মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দ্বিতীয় কোনো মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে ট্রাইব্যুনাল। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিদুর রহমান। কথা বলবো তার সঙ্গে। মাহিদুর, গ্রেফতারে থাকা আসামিদের কি ট্রাইব্যুনালে আনা হয়েছে, আর রায় পড়া শুরু হতে পারে কখন? জি ইমন, আপনি যেমনটি বলছিলেন যে কিছুক্ষণ আগেই কিন্তু এই চানখারপুলে হত্যা মামলার যে 4 জন আসামি গ্রেফতার রয়েছেন তাদেরকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। এর পাশাপাশি যে আসামিগুলি রয়েছে, অর্থাৎ এর পাশাপাশি আরও বেশ কয়েকটি মামলা রয়েছে, এই মামলার আসামিদেরও কিন্তু ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। তবে এখনও কিছু কিছু আসামিকে এখনও পর্যন্ত নিয়ে আসা হয় নাই। তা আপনি যেমনটি বলছিলেন যে 2024 সালের 5 আগস্টে যে ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ চানখারপুলে 6 জনকে গুলি করে যে হত্যার ঘটনা, সেই ঘটনায় কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অর্থাৎ 2024 সালে গণ অভ্যুত্থানের পরে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়, এই পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু এই চানখারপুলের মামলাটি কিন্তু প্রথম কোনো মামলা ছিল যেই মামলার রায় আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অর্থাৎ এইটি হচ্ছে রায়ের দিক দিয়ে দ্বিতীয় রায়, কিন্তু এই মামলাটি প্রথম রায়। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দিয়ে রাখি যে এটি প্রথম কোনো রায় যেই রায়টি পুলিশের বিরুদ্ধে হতে যাচ্ছে। অর্থাৎ যে 8 জন আসামি, এই 8 জন আসামি কিন্তু পুলিশ কর্মকর্তা। এই 8 জন আসামির বিরুদ্ধে যে গুরুতর অভিযোগগুলো রয়েছে তা হচ্ছে 6 জনকে সেদিন শিক্ষার্থী আনা সহ 6 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এতে মূল যে আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 জন কিন্তু ডিএমপি কমিশনার, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 4 জন পলাতক রয়েছেন আর 4 জন আটক রয়েছেন। তাই আমরা সকাল থেকেই এখানে অবস্থান করছি। আমরা সকাল থেকে দেখেছি যে আজকে এই রায় ঘিরে নিরাপত্তা বেষ্টনীতে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমরা বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছি এই যে চানখারপুলে যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে তা সেখানে যারা নিহত হয়েছে, নিহত আহতের পরিবারের সদস্যরা কিন্তু বাইরে দাঁড়িয়ে রয়েছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে তারা একটি সুষ্ঠু বিচারের প্রত্যাশা করছেন, তারা আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। আমি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে জানিয়ে রাখি যে এই মামলা কিন্তু দীর্ঘ 6 মাস ধরে তদন্ত চলেছে এবং এই 6 মাস পরে আরও 6 মাস ধরে বিচারিক কার্যক্রম চলেছে। অর্থাৎ যেদিন ঘটনা ঘটে সেই ঘটনার 1 বছর 5 মাস 16 দিন পরে আজকে কিন্তু এই মামলার রায়ের দিকে যাচ্ছে। তবে এই ট্রাইব্যুনালের পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী 11টা থেকে 11:15টার মধ্যে এই ট্রাইব্যুনাল বসার কথা রয়েছে। তবে কি নির্দেশনা আসে ট্রাইব্যুনাল থেকে, কি রায় আসে, সেটি আমি পরবর্তীতে আপনাকে জানিয়ে দিব। ইমন, তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ তথ্য। জি মাহিদুর, পরবর্তীতে আপনার সঙ্গে আবারও যুক্ত হব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহিদুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে আসন ভিত্তিক ভোট কেন্দ্র ও ভোটার সংখ্যার গেজেট প্রকাশ শুরু করেছে ইসি। ভোট আয়োজন নিয়ে নির্বাচন কমিশনের কোনো চাপ নেই বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। সোমবার তিনি বলেন, 12 ফেব্রুয়ারি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখে ইসি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। নির্বাচন কমিশনের টানা 9 দিনের শুনানিতে বিভিন্ন যুক্তিতর্ক শেষে 418 জন ফিরে পেয়েছেন সংসদ নির্বাচনে অংশগ্রহণের বৈধতা। তবে সবকিছু ছাপিয়ে এখন আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলোর অভিযোগ পাল্টা অভিযোগ। ভোটার মাঠে সক্রিয় প্রধান দুটি দল বিএনপি ও জামায়াত পরস্পরের প্রতি নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের নানান অভিযোগ করছেন। তবে এমন পরিস্থিতিকে ইতিবাচকভাবে দেখছে নির্বাচন কমিশন।
রাজনৈতিক দলগুলোর বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বিভিন্ন রাজনৈতিক দল তারা তো তাদের মত, তাদের বক্তব্য বলার অধিকার রাখে, বলছে, এবং আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখছি। যখন যেই অ্যাঙ্গেল থেকে অভিযোগ আসছে সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। পোস্টাল ব্যালটের বিন্যাস কিংবা বিতরণ সহ ইসির সাম্প্রতিক বিভিন্ন কার্যক্রমে আলোচনা হচ্ছে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন কতটা স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে। এ বিষয়ে আনোয়ারুল ইসলাম স্পষ্ট জানান, কমিশন কোনো চাপে নেই। কে কাকে হারাতে পারবে, কে কিভাবে জিতবে, সেজন্য জনগণের কাছে যাবে, ভোটারদের কাছে যাবে। এতে করে একটা সুন্দর নির্বাচন হবে বলে নির্বাচন কমিশন কোনো চাপ নেই, কারণ সবাই চাচ্ছে ভালো নির্বাচন, কমিশনও চাচ্ছে ভালো নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, সুতরাং কোনো চাপ। 12 ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে আসন ভিত্তিক ভোট কেন্দ্রের তালিকা, বুথ, গোপন কক্ষের সংখ্যা, পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা, পোস্টাল ব্যালট গণনা কেন্দ্রের নাম সহ গেজেট প্রকাশ শুরু হয়েছে। এবার 13 কোটি ভোটারের জন্য ভোট কেন্দ্র প্রায় 43,000, ভোট কক্ষ 2,45,000-এর বেশি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। অবশেষে গতরাত 1টায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য AM সারোয়ার উদ্দিন চৌধুরী সহ অন্যান্য শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা মুক্ত হয়েছেন। তবে উপাচার্যকে শর্ত দেওয়া হয়েছিল যে তিনি সিলেট ছাড়তে পারবেন না। এর আগে সোমবার শাকসু নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত করে হাইকোর্ট। এর প্রতিবাদে আন্দোলন শুরু করেন প্রার্থী ও শিক্ষার্থীরা। এক পর্যায়ে প্রশাসনিক ভবনে তালা দিয়ে ভিসি, প্রভিসি সহ কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখা হয়। রাতে কয়েক দফা বৈঠকের পর খুলে দেওয়া হয় তালা। তবে সকাল থেকে ফের কর্মসূচিতে রয়েছে আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা জানান, দীর্ঘ 28 বছর পর আজ শাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে 2 জন প্রার্থী ও 1 জন শিক্ষার্থীর করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল সহ নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিতের আদেশ দিয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর র্যাবের সদস্য নিহত হওয়ার পর পুরো এলাকা ঘিরে যৌথ বাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে। র্যাব 7-এর গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক জানান, সব প্রবেশ এবং বের হওয়ার পথ চেকপোস্ট দিয়ে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। যৌথ বাহিনীর অভিযানের প্রস্তুতি চলছে। তবে কখন অভিযান শুরু হবে তা বলা যাচ্ছে না। সন্ত্রাসী হামলায় আহত 3 বাহিনীর সদস্যের 3 জনের অবস্থা আশঙ্কামুক্ত বলেও জানান তিনি। ঘটনার স্থলের সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারী সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে র্যাব। দেখতে ভবঘুরে, মানসিক ভারসাম্যহীন, কিন্তু পেশা একজন সিরিয়াল কিলার। সাভারে 2 নারীকে পুড়িয়ে হত্যার ঘটনায় ভবঘুরে হিসেবে পরিচিত সম্রাটকে আটকের পর এমন তথ্য জানিয়েছে পুলিশ। সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনে মোট 5টি এবং সাভার মডেল মসজিদের সামনে এক বৃদ্ধকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন সম্রাট। সাভার পৌর কর্তৃপক্ষ ও জেলা পরিষদের মামলা জটিলতায় দীর্ঘ 1 যুগ ধরে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার। এখানে বছর জুড়ে চলে মাদকের আড্ডা ও অসামাজিক কার্যকলাপ। অথচ এর পাশেই রয়েছে সাভার মডেল থানা, সরকারি কলেজ, জনস্বাস্থ্য প্রকৌশল অফিস ও প্রেস ক্লাব সহ গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠান। আমরা নিজেরা শিক্ষার্থী হিসেবে আমাদের কাছে একটা আতঙ্কের ব্যাপার যে গত 3-4 মাসে এমন একটা কার্যকলাপ বা এর কোনো সুস্থ তদন্ত বা আইনে আমরা দেখি নাই। বিগত যত এই মৃত্যুর ঘটনা ঘটছে, আমাদের কলেজ বন্ধ থাকে ওই টাইমটাতে এরকম হয়। আমরা খুব আতঙ্কিত যে আমরা রাস্তাঘাটে চলাচল করি, আমাদের নিরাপত্তাটা কতটুকু, আমরা এই নিরাপত্তাটা আমরা পাই না রাস্তাঘাটে চলতে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কমিউনিটি সেন্টার এলাকার ঝোপঝাড় পরিষ্কার করে পর্যাপ্ত আলো ও সিসিটিভি ক্যামেরা বসানো হয়, কিন্তু তাতেও কমেনি অপরাধ প্রবণতা। গত 5 মাসে এই স্থানে পাওয়া গেছে 6টি মরদেহ। সবশেষ গত 18 জানুয়ারি পাওয়া যায় আগুনে পোড়া 2টি মরদেহ। এরপর তৎপর হয় থানা পুলিশ, সিআইডি, পিআইবি ও ডিবির সদস্যরা। আমরা 2টা পোড়া মৃতদেহ আমরা এখানে পাইছি, পর্যাপ্ত আলামত সংগ্রহ করছি
এখন আমরা আলামত সংগ্রহ করে থানা অফিসারকে বুঝাই দিয়েছি। একটা মেয়ে বলতে পারতেছি, আর একটা পুরোটাই পুড়ে গেছে। এটা এখন আপনার ডিএনএ স্যাম্পল ছাড়া এটা বোঝা যাচ্ছে। পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ভবঘুরের ছদ্মবেশে চলা মশিউর রহমান খান সম্রাট নামের একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সম্রাট সাম্প্রতিক 2টি হত্যা সহ পৌর কমিউনিটি সেন্টারে ঘটা আগের 3টি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। পাশাপাশি সাভার মডেল মসজিদ এলাকায় এক বৃদ্ধকে হত্যার কথাও স্বীকার করেছেন তিনি। আমরা সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করে একজনের অবয়ব আমরা লক্ষ্য করি, যাকে আমাদের সন্দেহের তালিকায় নিয়ে আসি, এবং তার নাম সে মশিউর রহমান খান ওরফে সম্রাট, যে এটার সাথে জড়িত আছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে সে স্বীকার করে। তাকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করেছি। আমরা 10 দিনের রিমান্ড চেয়েছি। কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনে কিছুদিন পর পর মরদেহ পাওয়া যাওয়ায় সাভার পৌরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণে এক চীনা নাগরিক সহ অন্তত 7 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় কাবুলের বাণিজ্যিক এলাকা শাহর ই নাওয়ায় অবস্থিত রেস্তোরাঁটি এক চীনা মুসলিম নাগরিক যৌথভাবে পরিচালনা করতেন। বিস্ফোরণে আহত হয়েছেন প্রায় 20 জন, যার মধ্যে 4 জন নারী এবং 1 জন শিশু রয়েছে। হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড দ্য লেভান্ট ISIL। এক বিবৃতিতে হামলাটি আত্মঘাতী বলে জানায় তারা। নিহত চীনা নাগরিকের নাম আইয়ুব। ISIL সংশ্লিষ্ট আমক নিউজ এজেন্সি জানিয়েছে, উইঘুরদের ওপর চীনা সরকারের নির্যাতন চালানোর প্রতিবাদে গোষ্ঠীটি এই হামলা চালায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির প্রেক্ষাপটে সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা শুরু করেছে ডেনমার্ক। আল জাজিরা জানায়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় বড় একটি যুদ্ধজাহাজ ও উল্লেখযোগ্য সংখ্যক সৈন্য গ্রিনল্যান্ডের কাঙ্গারলুসুয়াক শহরে পৌঁছায়। গ্রিনল্যান্ডের নিরাপত্তা জোরদারে একটি বিশাল অবদান হিসেবে দেখা হচ্ছে ডেনমার্কের এই পদক্ষেপকে। ডেনমার্কের গণমাধ্যম জানিয়েছে 58 জন ড্যানিশ সেনা আর্কটিক অঞ্চলে অবতরণ করেছে এবং সামরিক মহড়ায় অংশগ্রহণের জন্য আগের পাঠানো প্রায় 60 জন সেনার সঙ্গে যোগ দিয়েছে। তবে ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ড্যানিশ সশস্ত্র বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইচ্ছাকে সমর্থন করছেন না দেশটির বেশিরভাগ মানুষ। সম্প্রতি এক জনমত জরিপে দেখা গেছে, মার্কিন জনগণের বড় অংশই এই উদ্যোগের বিপক্ষে অবস্থান নিয়েছে। খেলার খবর। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে দুপুরে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু দুপুর 1:30টায়। দুই দলেরই এটি প্রথম ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে বাংলাদেশের যুবারা। বি গ্রুপ থেকে বাংলাদেশ রয়েছে টেবিলের 4 নম্বরে। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কিউইদের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়, তাতে 1 পয়েন্ট করে পায় দুই দলই। এই ছিল এখনকার মতো। বেলা 12টায় দীপ্ত বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এছাড়া তথ্য ও বিনোদনের খবর দেখতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।